আমরা যে অংশটা পড়ব সেটা খুব ইন্টারেস্টিং অংশ। আমরা সোমারফিল্ডে যারা যারা দেখেছি ক্লাসটা, তারা আমরা এটাও দেখলাম যে বোরের নজর অনুসারে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস কীরকম দেখতে হয়, এরকম চাকা 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 গোল। তারপরে আমরা দেখলাম যে সোমারফিল্ডের ভিউতে, মানে সোমারফিল্ড যে হিসাবে উপকক্ষের কথা বলেছিল সেই হিসাবে যদি দেখি তাহলে পরমাণু স্ট্রাকচার দেখতে আরেক রকম হয়। যেই জিনিসটা আমি ছবিটা এঁকেছিলাম ওখানে, সেটা বইও পাবে না, কারণ বইয়ে ওইভাবে কম্প্যারিজন করেনি। কিন্তু আমি কেন করেছি, কারণ আমি তোমাদের বেটার বোঝানোর জন্য করেছি, যাতে তোমরা ভালো বুঝতে পারো। অনেকের অনেক রকম কোশ্চেন থেকে যায়, স্যার পরমাণুর মধ্যে আবার উপকক্ষ কী করে থাকে, পরমাণুর কক্ষপথের মধ্যে আবার উপকক্ষ কী করে থাকে। কক্ষপথের মধ্যে উপকক্ষ থাকে না, অ্যাকচুয়ালি ওই দুটো উপকক্ষ বা চারটা উপকক্ষকে একসাথে আমরা কক্ষপথ বলি। কথাটার মানে বুঝতে পারছো, দুটোর মানে? বুঝতে পারলে না তো? বলছি, ধরো এটা একটা পাড়া, তাই তো? এই পাড়াটার তোমার ঘরটা হচ্ছে তোমার উপকক্ষ, সাপোজ বাড়িটা, আর বাড়ির মধ্যে ঘরগুলো হচ্ছে কক্ষ। ঠিক আছে, কক্ষ আমরা জানি না, ওই দেখে লাভ নাই এখন। তাহলে তুমি বলো যে একটা পাড়া ভিতরে ঘর থাকে, বা মানে পাড়ার ভিতরে বাড়ি থাকে, না অনেকগুলো বাড়ি নিয়ে একটা পাড়া হয়, কোনটা? পার্থক্যটা বুঝতে পারছো? ওর ভিতরে মানে ঢুকে নাই, একটা বড় নল নাই যে ওর ভিতরে ঢুকে গেছে সব বাড়ি টাড়ি সব কিছু। ঠিক আছে, ওই এরিয়াতে যটা বাড়ি আছে, ওই বাড়িগুলোর এরিয়াগুলোকে নিয়ে একসাথে বলি আমরা পাড়া। পাড়া একটা খালি মাঠকে আমরা থোড়াই পাড়া বলবো? হ্যাঁ, বলবো না তো। যখন ওখানে বাড়ি হয়ে যাবে তখন ওটা পাড়া হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? ওরকমই ধরনের আমি বলবো পরবর্তীকালে কক্ষ, পরমাণু কক্ষ, পরমাণু ইলেকট্রনের কক্ষ, উপকক্ষ, কক্ষপথকে আরেকভাবে কি করে আমরা আমাদের সাথে রিলেটেড করে বুঝবো, সেটা আমরা বোঝার চেষ্টা করবো পরবর্তীকালে। আজকে এটা পড়বো সেটা হচ্ছে কি, এই যে কক্ষপথ, বোর্ড যেটা বলেছিল কক্ষপথকে নির্দেশ করে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তারপরে আসবে উপকক্ষ, যেটা সোমারফিল্ড বলেছিল কিন্তু একটু আলাদা পরে চেঞ্জ করা হলো, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তারপরে আসলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আগের দিন আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে স্টার্ক এফেক্ট আর জিম্যান এফেক্ট। এক্স্যাক্টলি জিনিসটা কি ওখানে আমি কিন্তু একটু ডিটেলসে বলেছি। জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট ঘটার কারণটা কি। জিম্যান এফেক্ট কি বলেছিলাম আমি, যদি শর্টকাটে বলি, যে বর্ণালী যে পাওয়া যায়, সে বর্ণালী বোর্ড যেটা পেয়েছিল, সেই বোর্ডের বর্ণালীটাতে কি হয়েছিল, যখন ওরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছিল তখন দেখছে বর্ণালীগুলো আরো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালীতে ভেঙে যাচ্ছিল, তাই না? তো এটাকে আমরা বলছিলাম জিম্যান এফেক্ট। আর ওই একই ঘটনা ঘটছিল যদি তড়িৎ ক্ষেত্রকে সরিয়ে, চৌম্বক ক্ষেত্রকে সরিয়ে তড়িৎ ক্ষেত্রকে আনা হয়েছে। একই ঘটনা, তড়িৎ ক্ষেত্রের আন্ডারেও ওই একটা বর্ণালী ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালীতে ভেঙে যাচ্ছে। এক্সাম্পল যদি দাও, ড্রয়িং করো তোমরা সবাই, ড্রয়িং করতে। আচ্ছা, যদি তুমি খুব সূক্ষ্ম সূক্ষ্ম একটা করে লাইন টানতে লাগো খুব কাছাকাছি, তো দূর থেকে দেখে কি মনে হবে? ওটা একটা গোটা লাইন। তুমি হয়তো 5টা লাইন এঁকেছো বা 10টা লাইন এঁকেছো, কিন্তু খুব কাছাকাছি এঁকেছো। ঠিক আছে, দূর থেকে দেখছো একটা সমষ্টি দেখতে পাচ্ছ, কারণ অতটা ডিপলি তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু যখন তুমি কাছে আসছো তখন দেখছো ওরে বাবা, এটা তো একটা গোটা লাইন নয়, এটা ক্ষুদ্র ক্ষুদ্র লাইন। ওই মোটা লাইনটা যেটা দূর থেকে দেখছিলাম ওটা বোর্ড দেখেছিল, আর সোমারফিল্ড দেখেছিল কাছ থেকে। কি হবে স্যার, কাছ দূরের ব্যাপারটা কিরকম? দূর থেকে দেখেছিল মানে খালি চোখে দেখেছিল, আর কাছ থেকে দেখার মানে হচ্ছে আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেছিল। বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে জুম করে, কাছ থেকে আসা মানে কি জুম করা, তাই তো? তো জুম করে দেখছিল যে না, বর্ণালী গোটা একটা না, যেটা বোর্ড দেখেছিল একটা লাইন, একটা বর্ণালী, ওটা একটা লাইন নাই, ওটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে। সেখান থেকে তিনি বুঝেছিলেন যে ওই লাইনটা যদি কক্ষপথ কথা বলেছিল, তাহলে ওই লাইনই আবার কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইন দিয়ে তৈরি, তার মানে ওই সূক্ষ্ম সূক্ষ্ম লাইনগুলো হচ্ছে উপকক্ষ। তো বর্ণালী কেন এসেছিল তুমি ভিডিওতে দেখে হবে,
তো বর্ণালী কেন আসে? সোমারফিল্ডের পার্ট 1 যেটা ছিল সেখানে বর্ণালীর কথা বলেছিলাম আমি, ঠিক আছে? সোমারফিল্ডের পার্ট 1-এ বর্ণালীর কথা বলেছিলাম যে বর্ণালী এনার্জি ইমিশনের জন্য হয়। এনার্জি ইমিশন মিনস এনার্জি যদি বেরোয়, সেই এনার্জিকে যদি প্রিজমের মধ্যে ফেলা হয় তাহলে ওই এনার্জিটা বিচ্ছুরণ যায়, যেমন আলো যেমন বিচ্ছুরণ ঘটে ওরকম। আলো তো একটা শক্তি নাকি, তাই তো? শক্তি না আলো? আলো কি শক্তি? তো তো ওই যে আলোটা যেমন ভেঙে গিয়ে বিভিন্ন কালারের বর্ণালী দেয়, যেমন রামধনু দেয়, ওরকমই ধরনের যে কোনো শক্তি প্রিজমের মধ্যে পড়লে পরে ও যে তরঙ্গের আকারে পরে বেরোয়, শক্তিটা যখন বেরোচ্ছে তখন যদি প্রিজমের মধ্যে দিয়ে যায় তাহলে ওইও বিচ্ছুরিত হয়ে বর্ণালী সৃষ্টি করে। তার মানে এগুলো হচ্ছে শক্তি। এক একটা শক্তি এক একটা কালার দেয়, কারণ এক একটা শক্তির এক একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, কারণ শক্তির তরঙ্গের আকারেই বেরোয়। এটা আমরা জেনেছি, তো প্ল্যাঙ্কে জেনেছি এটা শক্তি তরঙ্গের আকারে বেরোয়, ঠিক আছে? তো এই জিনিসটা জানার পর আমরা যখন উপকক্ষ সম্পর্কে জানলাম, তখন এই উপকক্ষ নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তো আমি আজকে মাঝখান থেকে নাই, একদম 4টা কোয়ান্টাম সংখ্যা শুরু থেকেই বুঝাচ্ছি, ঠিক আছে? যে কোয়ান্টাম সংখ্যা হয় স্যার এই কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব কি স্যার? হোয়াট ইজ কোয়ান্টাম সংখ্যা? কোয়ান্টাম সংখ্যাটা কি? সংখ্যা নাম শুনে বুঝতে পারছেন, একটা নাম্বার, তাই তো? এটা নাম্বার। এই যে নাম্বার, 4টা নাম্বার বলছি, কিন্তু আদৌ ওখানে 4টা নাম্বার থাকে না, অনেকগুলো নাম্বার থাকে, কিন্তু 4টা মেইন, যার আন্ডারে অনেকগুলো নাম্বার থাকে, তাই তো? মানে ধরে নাও এ একটা অংশ, এর মধ্যে আবার 1 থেকে 10 পর্যন্ত আছে, বি একটা অংশ, ওখান থেকে -1 থেকে -10 পর্যন্ত আছে, এরকম হতে পারে। তো এই যে 4টা মেইন 4টা কোয়ান্টাম সংখ্যা, এটা কি করে? এ পরমাণুর বিভিন্ন বৈশিষ্ট্যকে কি করে? প্রদর্শন করে, ঠিক আছে? যেমন এই কোয়ান্টাম সংখ্যার প্রথম যে যার ব্যাপারে আমরা জানতে পারি বোর্ড থেকে, সেটাকে বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কি? এ কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? এ পরমাণুর কক্ষপথকে নির্দেশ করে, পরমাণুর কক্ষপথকে নির্দেশ করে, কারণ বোর কক্ষপথের কথা বলেছিল। অর্থাৎ কোন কক্ষপথ? যদি আরেকটু ভালোভাবে তুমি যদি রিলেট করার চেষ্টা করো সবার সাথে সবার, তাহলে আরেকটু ডিটেলসে যদি বলি, কক্ষপথ কিন্তু মনে রাখবে কক্ষপথকে ডিনোট করে, তাই তো? কক্ষপথের কিছু বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, এটা মনে রাখবে। কক্ষপথ দ্বিমাত্রিক হয়। দ্বিমাত্রিক মানে আমি বোর্ডের মধ্যে আঁকতে পারবো, কারণ বোর্ডটা দ্বিমাত্রিক, ঠিক আছে? যা যা বোর্ডের মধ্যে আঁকতে পারবো নর্মালি সেটা হচ্ছে দ্বিমাত্রিক। আর এবার যদি আমি বোর্ডের মধ্যে ত্রিমাত্রিক আঁকার চেষ্টা করি, সেটা দ্বিমাত্রিকই থাকে, কিন্তু আমরা ত্রিমাত্রিক আঁকার এমন করে আঁকি যাতে মনে হয় ত্রিমাত্রিক, তাই তো? এটা আমাদের চোখের ভুল বুঝে, মানে যারা আর্ট করে, যারা ছবি আঁকে, তারা এই সম্পর্কে জ্ঞান আছে, তাই তো? ত্রিমাত্রিক আঁকা যায় তো খাতার মধ্যে? আঁকা যায় না? আঁকা যায়, কিন্তু আমরা এমনভাবে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করে দেখো ওটা ফ্ল্যাটই থাকে, মানে দ্বিমাত্রিকই থাকে, কিন্তু এমন করে আমরা আঁকি মনে হয় যেন ওটা এগিয়ে আছে সামনের দিকে, পিছন থেকে সরে আছে, এইভাবে মনে হয় যে ওটা ত্রিমাত্রিক মানে গঠনটা আছে, ঠিক আছে? এইবার দেখো, এটা হচ্ছে দ্বিমাত্রিক হয়। এটার একটাই স্ট্রাকচার পাওয়া যায়, সেটা হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে? আচ্ছা, এক একটা কক্ষপথকে এক একটা শক্তি স্তর বলা হয়। পয়েন্ট আউট করছি কক্ষপথ, যেগুলো জেনেছি সেগুলোকেই পয়েন্ট আউট করছি, কিন্তু আমরা এক্সট্রা কিছু না, ঠিক আছে? এরা কি শক্তি স্তর হয় এক একটা। শক্তি স্তর হয়। তো আমরা জানি শক্তি স্তর হলে পরে কি, কারো শক্তি বেশি হবে, কারো শক্তি কম হবে। তো এই ক্ষেত্রে প্রথম কক্ষপথ, যেটাকে কে নামে পরিচিত, ক্যাপিটাল কে, তার শক্তি সবচেয়ে কম, তারপরে এল,
তারপরে এম, তারপরে এন, এইভাবে চলতে থাকবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমরা বলি স্যার তোমরা জানো তো প্রথম কক্ষপথ কাকে বলে? কোনটা প্রথম কক্ষপথ? নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যেটা থাকবে সেটাই প্রথম কক্ষপথ। এক্সাম্পল দিচ্ছি, ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি তোমাদের। এটা যদি নিউক্লিয়াস হয়, একে ঘিরে যে কাছের কক্ষপথটা আছে এটা প্রথম, এর পরেরটা হচ্ছে দ্বিতীয়, তারপরেরটা হচ্ছে তৃতীয়, তারপরেরটা হচ্ছে চতুর্থ, এইভাবে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এইভাবে থাকে। অর্থাৎ প্রথমটাকে আমরা বলি কে, তারপরটাকে বলি এম এল, তারপরটাকে বলি এম, তারপরটাকে বলি এন। এবার অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম, বোর যেটা আমাদেরকে জানিয়েছিল যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছি আস্তে 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 শক্তি স্তর বাড়ছে। সমস্যা আছে কোনো? শক্তি স্তর বাড়ছে মানে শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর থেকে এর শক্তি বেশি, দূরে যাচ্ছে, এর থেকে আবার এর শক্তি বেশি, এর থেকে আবার এর শক্তি বেশি। ক্লিয়ার এটা? এই শক্তি স্তর যখন আসছে তাহলে আমরা একটা জিনিস দেখি যে আমরা যখন বলি যে ইলেকট্রন উপরের কক্ষপথ থেকে যখন নিচের কক্ষপথ আসে তখন এনার্জি ছাড়ে, আর সেটাই আমরা বর্ণালীর আকারে দেখি, তাই তো? তো এবার যদি বলি স্যার এখানে যে এনার্জিটা ছাড়ে সেটা ভালো করে বুঝবে, সিম্পল ওয়েতে বুঝবে, সেটা কি? এখানে যদি 10 ক্যালোরি শক্তি থাকে আর এই কক্ষপথের শক্তি যদি 4 ক্যালোরি থাকে, তো কত ক্যালোরি শক্তি ছাড়তে হচ্ছে ওকে? 6 ক্যালোরি। তার মানে এদের যে ডিফারেন্টটা সেটাই তো ছাড়ছে। তাহলে আমাদের এই কোশ্চেনটাও মেডিকেল এক্সাম, এন্ট্রান্স এক্সামে দেয় কোন কক্ষপথের সাথে কোন কক্ষপথের এনার্জি যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স মিন্স ডিফারেন্স, এটাই এনার্জি ডিস্টেন্সটা কত, কার বেশি কার কম। এটা আমি তোমাদের গ্রাফিক্যালি বলে দিচ্ছি কিভাবে হচ্ছে, খুব সহজ। ঠিক আছে, এটা যদি প্রথম কক্ষপথ, এটা ধরো এনার্জির গ্রাফ, যত উপরে যাবো এনার্জি বাড়ছে। ঠিক আছে, এটা যদি প্রথম কক্ষপথ হয়, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আশা করি বুঝে নিয়েছো কি হচ্ছে, ষষ্ঠ। এর মানেটা কি? এনার্জি গ্রাফটা ডিফারেন্টটা কি হচ্ছে? বাড়ছে। যত দূরে যাচ্ছি ওর আগেরটার থেকে ওর এনার্জি ডিফারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। এবার এটা বলে কেন স্যার এটা কি কাজে লাগবে? তোমাকে বললো 2 থেকে 1-এ ইলেকট্রন যাচ্ছে, লাফিয়ে নামছে, আর 4 থেকে 3-এ নামছে ইলেকট্রন। কোনটাতে বেশি এনার্জি ছাড়বে? এক্স্যাক্টলি, 2 থেকে 1-এর এনার্জি ডিফারেন্সটা সবচেয়ে বেশি। ঠিক আছে, যত দূরে যাবে এনার্জি ডিফারেন্ট কমবে। এনার্জি বাড়ছে ঠিকই, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স যেটা আছে সেটা কমে যাচ্ছে ভাই। এই কোশ্চেনটা কিন্তু করে পরীক্ষাতে, এমসিকিউজে করে, তোমাকে বলতে পারে যে এর মধ্যে কোনটির ক্ষেত্রে এনার্জি সবচেয়ে বেশি বা শক্তি সবচেয়ে বেশি রিলিজড হবে। ঠিক আছে, অপশন দিয়ে দিল 2 থেকে 1, 4 থেকে 3, 6 থেকে 7, এই 5। ঠিক আছে, এরকম দিয়ে দিল। তো যখন এনার্জি ছাড়ার কথা আসবে তখন উপর থেকে নিচের দিকে আসবে, নিচ থেকে উপরে না। কারণ নিচ থেকে উপরে গেলে এনার্জি গ্রহণ করবে, ছাড়বে না। কেন গ্রহণ করবে? স্বাভাবিক ভাবো, যত দূরে যাচ্ছি উপরে যাব তত এনার্জি বেশি, তো এর থেকে এর এনার্জি বেশি, এর থেকে এর এনার্জি বেশি, এর থেকে এনার্জি বেশি, বেশিটা এর। তো আমি বললাম ডিফারেন্সটা কম কিন্তু বেশি তো। এর মানেটা কি? যদি এটা 2 ক্যালোরি হয়
তাহলে এটা হয়ে গেল 8 ক্যালোরি, ঠিক আছে। এটা হয়ে গেল ধরো 12 ক্যালোরি, এটা হয়ে গেল ধরো 15 ক্যালোরি, এটা হয়ে গেল ধরো 17 ক্যালোরি, এটা হয়ে গেল 18 ক্যালোরি। বাড়ছে তো এনার্জি, এনার্জি বাড়ছে, এনার্জি কিন্তু তোমার রিলিজ ইনক্রিজ করছে, কিন্তু ডিফারেন্টটা দেখো একবার, 2 থেকে 8 4 ক্যালোরি ডিফারেন্ট। মানে এখান থেকে যদি এখানে আসে, আমি বলছি না যে এটা এদের এনার্জি এটাই, এটাকে এভাবে নিও না, আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এখান থেকে যখন এখানে ইলেকট্রন নামছে তখন কত ছাড়ছে, 4 ক্যালোরি এনার্জি রিলিজ করছে, মাইনাস হচ্ছে। আবার যখন এখান থেকে এনার্জি ছাড়ছে তখন কত ছাড়ছে, 12 থেকে 8, সরি থ্যাংক ইউ, 6 ক্যালোরি, ঠিক আছে। এখান থেকে যখন যাচ্ছে তখন 4 ক্যালোরি, আবার এখান থেকে যখন আছে তখন 3 ক্যালোরি, তাই তো। আবার এখান থেকে ছাড়ছে যখন 2 ক্যালোরি, আবার এখান থেকে যখন আসছে ইলেকট্রন তখন 1 ক্যালোরি। তাহলে দেখো এনার্জি কিন্তু আস্তে আস্তে উপরে যেতে যাচ্ছে, বাড়ছে, মান বাড়ছে, কিন্তু ডিফারেন্সটা যেটা আছে দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে। কি বলতে চাইলাম বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এই ধরনের কোশ্চেন্স কিন্তু তোমার মেডিকেলসে আছে, ইঞ্জিনিয়ারিং এক্সামসে আছে, এন্ট্রান্স এক্সামসে। তো আমি কিছু কিছু জিনিস তোমাদের ইঞ্জিনিয়ারিং মেডিকেল এক্সাম এই জন্য মানে কাজ করিয়ে দিই এখানে ক্লাসে 11 ক্লাসে। সঙ্গে সঙ্গে অনেক সময় এইচএস লেভেলের বা 11-12 লেভেলে এমসিকিউ পোর্শন যে থাকে সেখানে এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে, ওই জন্য একসাথে আমরা করে নিলাম। এতে কি হবে, দুটো জিনিসের আমরা একসাথে করতে পারবো, এগোতে পারবো। তাহলে যখন আমরা শক্তি স্তরে এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, রাফ প্র্যাকটিস করবে, এবার র্যাপ বইয়ে যা যা পড়লে এরপর যখন রাফ প্র্যাকটিস, দিনের শেষে রাফ প্র্যাকটিস করতে হয়, জানো তো এটা প্রত্যেকটা সাবজেক্টের। ফিজিক্স পড়ছি তো, ফিজিক্স কি করেছি, ও আচ্ছা এই চ্যাপ্টার করেছি, গ্র্যাভিটেশন করেছি, গ্র্যাভিটেশন আচ্ছা মহাকর্ষ ফোর্স লিখে দিলাম, ইকুয়েশনটা লিখে দিলাম, এই ফোর্স এদের মধ্যে এটা হয়, এই ধরনের একটা সূত্র আছে যে দুটো ভারী বস্তুর মধ্যে ধাক্কা লাগলে কি হচ্ছে, পৃথিবীর মাঝখানে চলে যাচ্ছি তখন মহাকর্ষ বল কেমন হচ্ছে, এই ধরনের পয়েন্ট আউট করে একটা গ্রাফ তৈরি করে নিলাম। এটাকে আমি মনে করছি, মেমোরাইজ করছি, এটাকে যে এক্সারসাইজ, ব্রেনের এক্সারসাইজ, ঠিক আছে। হাউ টু মেমোরাইজ, হাউ টু তোমার ইনক্রিজ ইউর মেমোরাইজিং পাওয়ার, এইভাবে ইনক্রিজ হয় কিন্তু, ঠিক আছে। মানে তুমি সারাদিন কী কী পড়লে একসাথে মনে করবে না, পার্টিকুলারলি হিসাবে মনে করবে। কেমিস্ট্রি, পরমাণুর গঠন, পরমাণুর গঠনে চলে আসলাম 4টি কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যা। স্যার প্রথমে মুখ্য কোয়ান্টাম সংখ্যা পড়লাম, মুখ্য কোয়ান্টাম সংখ্যাতে এই কক্ষপথকে নির্দেশ করে এইভাবে গ্রাফ করে নিলাম, কক্ষপথের কিছু বৈশিষ্ট্য আছে পটপট করে লিখে নিলাম, ঠিক আছে। এইভাবে করতে করতে দেখবে ব্রেন একদম শার্প হয়ে যাবে। প্রথম মনে হবে যে পরিশ্রম করছে, কিন্তু পরে মনে হবে এটা একটা খেলা, মনেই হবে না, তোমার কাজ হিসাবে নিচ্ছ, নর্মালি চল কর, এইভাবে। তো এটা আমার পার্সোনাল কোনো অভিজ্ঞতা থেকে বলছি না, মানে আমি নিজে এক্সপেরিমেন্ট করে বের করিনি, অভিজ্ঞতা তো অবশ্যই আছে, কিন্তু মানে এক্সপেরিমেন্ট করিনি যে কীভাবে আমি মনে রাখবো। এটা আমাকে একটা স্যার বলেছিলেন, সেটা হচ্ছে আমার স্যার, কলেজের প্রিন্সিপাল, প্রফেসর, যখন আমি কলেজে পড়তাম, কেমিস্ট্রি অনার্সে যখন ভর্তি হয়েছিলাম তখন। তো স্যার বললেন এটা তুমি করো আগে, তুমি আমার কথা রেখে তুমি করো। তো সেই সময় কলেজের স্টুডেন্ট ছিলাম, ভয় পেতাম, কারণ উচ্চ মাধ্যমিক লেভেলে অতটা ভালো কেমিস্ট্রি আমরা বাইরে থেকে পড়ে আসেনি, এরকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম ক্ষেত্রে কী হয়, কিছু কিছু ছেলে ভালো কেমিস্ট্রি বুঝে এসছে, ওদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, হেলো করে চলে এসেছি। কোনো না কোনো কারণে, নিজের দোষে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, কোনো না কোনো কারণে আমরা জিনিসটাকে ঠিকঠাক করেনি। তো এই জায়গাটায় তখন ভয় কাজ করছিল, তখন ভয় কাজ করার জন্য আমরা ভুলে যেতাম পড়া। তখন স্যার যেটা বলতো সেটা অক্ষরে অক্ষরে শুনতাম, ভয়টাকে ওভারকাম করার জন্য। আর স্যার যখন বলেছিল তখন অক্ষরে অক্ষরে যখন আমি 1 থেকে 2 মাস আমি যখন এরকম করে রেগুলার করতাম, তারপরে আমি বুঝতে পারলাম যে এটার জাদুটা কত ভালো। না অটোমেটিক্যালি, বিশ্বাস করবে না, আমি মানে এক্সপেরিমেন্ট করে এই পদ্ধতি আমি বের করিনি, যেটা আমি বললাম তোমাদেরকে, কিন্তু
এটা স্যারের দেওয়া পদ্ধতি, আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি, এক্সপেরিমেন্ট করিনি, এক্সপেরিয়েন্স করেছি। কি এক্সপিরিয়েন্স করেছি, আমি নিজের মধ্যে ওটাকে লাগু করেছিলাম। লাগু করার পর আমি দেখেছিলাম যে কেমিস্ট্রি কী করে মনে রাখা যায়। শুধু কেমিস্ট্রি কেন, আমি সেটা ফিজিক্সেও অ্যাপ্লাই করেছিলাম, কারণ ফিজিক্স আমাদের পাস কোর্সের সাবজেক্ট ছিল, তো সেটাও পড়তাম, তো সেখানে অ্যাপ্লাই করলাম এবং দারুণ, ব্যাপক। বায়োলজির ক্ষেত্রে তো আরও ভালো, কারণ বায়োলজিতে এমন টার্ম আছে, কোষ, কোষ বিভাজন, এই হচ্ছে মায়োসিস, মিওসিস, মাইটোসিস, তারপরে 2n n ভেঙে গেল, ঠিক আছে। তো মিওসিস প্রসেসে তোমরা করেছো এটা, তো 2n n দুটো কী হচ্ছে ভেঙে যাচ্ছে এনে, এইভাবে গ্রাফ তৈরি করে নিচ্ছে, ঠিক আছে। এইভাবে গ্রাফ করে 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 আমরা কী করছি, ওটাকে মাইন্ডের মধ্যে সেট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্রেন ওয়ার্ক। আমরা যেমন এক্সারসাইজ করি বডি বিল্ড করার জন্য, ওরকম ব্রেনের এটা এক্সারসাইজ। তো আমি অবশ্যই বলবো তোমরা এটা ইউজ করো, 1-1.5 মাস যদি ইউজ করো, তো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারকে যদি তোমরা মনে রাখতে না পারো একবারে, তাহলে আমাকে এসে বলবে। এটা অভ্যাসে পরিণত করে দাও তোমাদের, এই জিনিসটা যেটা আমি বললাম এমনভাবে করতে থাকো যেটা ডেলি অভ্যাসের মধ্যে, মানে এটা না করলে মনে হবে না যে মানে কিছু করেছি আজকে, এরকম ধরনের একটা করে নাও, ঠিক আছে। তাহলে দেখবে এতটাই ইমপ্রুভমেন্ট আসবে তোমাদের লাইফে, তোমরা নিজেরা এসে বলবে হ্যাঁ স্যার দারুণ জিনিস বলেছিলেন আপনি এটা, ঠিক আছে। তো যাই হোক, এটা বোঝা গেল, এটা বোঝা গেছে শক্তি স্তর, ঠিক আছে। তাহলে শক্তি স্তরে কে কার এনার্জি বেশি, এনার্জি ডিফারেন্সটা কীরকম হয়, এটা আমরা জেনে নিলাম, ঠিক আছে। আরও একটা জানলাম যে কক্ষপথে যদি ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে, তার কৌণিক ভরবেগ MVR, নোট ডাউন করতে পারে, এগুলো কিন্তু বইয়ে পাবে না, একবারে একসাথে সব বলছি। আর এটা যে বললাম, এটা কিন্তু এরই সাব পয়েন্ট, যেমন এটা এর সাব পয়েন্ট শক্তি স্তরের, এটা এরই সাব পয়েন্ট, মানে এই ক্যাটাগরিতে রাখো ওটাকে, ঠিক আছে। 4 MVR, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ বাংলাতে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ MVR = NH/2π। এনটা কি বলতো, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা n, অর্থাৎ কক্ষপথের নাম্বার। এটা প্রথম কক্ষপথ, তো n = 1, n = 2, n = 3, এইভাবে হয় নাম্বার, বুঝতে পারলে। এবার যদি বলে তোমার প্রথম কক্ষপথের কৌণিক ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, h/2π, এটা আমি শিখিয়েছিলাম আগের দিন, তার মানে 0.h/π আমরা লিখতে পারি, তাই তো, 0.5 h/π। সেকেন্ড h/π, কেন h/π হলো, n এর মান 2 বসালাম, নিচে 2 আছে, 2 2 বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা। তো এইভাবে দেখবো 0.5 করে বাড়তে থাকবে একটার পর একটা, দেখো তুমি করে 0.5 করে বাড়বে। এর কারণও আছে, এটা কোনো ট্রিক নয়, শুনে মনে হচ্ছে ট্রিক, কিন্তু এটা কারণ আছে, ম্যাথামেটিক্যাল কারণ, কারণ নিচে 2 আছে, নিচে 2 মানে 0.5 করে বাড়তে থাকবে। কথাটা বুঝতে পারছো তো, ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জেনে নিলাম। আর একটা জিনিস এই শর্টে জানলাম, কিন্তু মনে হচ্ছে না যে আমরা কিছু বাদ দিলাম। এটা হচ্ছে সারাংশ, যত বইয়ে বড় বড় লেখা পড়ছো ওর সারাংশ হচ্ছে এটা, বুঝতে পারছো ব্যাপারটা। আর একটা জিনিস দেখো, মনে করো আমরা পড়েছিলাম 2n², এটা কি, এটা লিখে দাও। কোনো কক্ষপথে বা nতম কক্ষপথে বলতে পারো সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, কোন কক্ষপথে সর্বাধিক কতটা ইলেকট্রন থাকে, ওটা হচ্ছে 2n²। যে কোনো কক্ষপথের n হচ্ছে ওই কক্ষপথের সংখ্যা। তুমি এইভাবে লিখো, nতম কক্ষপথের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা = 2n²।
এটা কি বললাম, এনতম কক্ষপথের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এর কিছু ব্যতিক্রম আছে বা কিছু লিমিটেশন আছে, ব্যতিক্রম বলে ভুল হবে, লিমিটেশন আছে। সেটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। সর্ববহিস্থ কক্ষপথের ভিতরের কক্ষপথটা এক্স্যাক্টলি 18টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই দুটো সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, আচ্ছা, এটা বোঝা গেছে সব কিছু। এবার আমরা যাব গৌণ কোয়ান্টাম সংখ্যা। কিন্তু তার আগে আর একটা মেডিকেল পারপাসের কথা বলে দিই। মেডিকেল এক্সামে, এন্ট্রান্সে মেডিকেলের দিকে একটু বা ইঞ্জিনিয়ারিং এর দিকে বা আদার্স যেগুলো আছে আমি বলবো আস্তে আস্তে। আইআইটি, আইআইটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। আইআইটি হচ্ছে একটা কলেজ। আইআইটি পড়া যায় না, আইআইটি কলেজে পড়া যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বললাম? কলেজে বলতে পারো, ইউনিভার্সিটি বলতে পারো, ওখানে সবই হয়। বিটেক হয়, এমটেক হয়, ইভেন তুমি বিএসসি করতে পারো, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথামেটিক্সে অনার্স করতে পারো, মাস্টার ডিগ্রিজ করতে পারো, পিএইচডিস করতে পারো, পিএইচডি। আইআইটি হচ্ছে একটা কলেজ, আইআইটি কেউ পড়ে না। বোঝা যাচ্ছে? ওটা কলেজ, ওখানে পড়ে অনেক কিছুই। ইঞ্জিনিয়ারিং লাইন বা টেকনিক্যাল লাইনের জন্য বিশেষ করে আইআইটি, মানে ওখানকার স্ট্যান্ডার্ডিটা অনেক বেটার, ওখানকার পড়ানোর টেকনিকটা অনেক বেটার, ওখানে লেভেলটা অনেক আপ। এটা হচ্ছে আইআইটি। তারপরে আছে এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, তো আইআইটি একটা সংস্থা, ওর আন্ডারে যেসব কলেজ পড়ে সেসব কলেজকে আমরা বলি আইআইটি কলেজ। যেমন বোম্বে আইআইটি, খড়গপুর আইআইটি। আইআইটি একটা সংস্থা যারা হাই লেভেলের পড়াশোনাকে কন্ডাক্ট করে। ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ারিং একটা নর্মাল কলেজ থেকে করো, যে কোনো বিটেক কলেজ থেকে, আর ইঞ্জিনিয়ারিং তুমি আইআইটি থেকে করো, আইআইটির পড়াটা ওই কলেজ থেকে অনেকটা বেটার, অনেক হাই লেভেলের, রেগুলার, মানে সব জিনিস, মানে গভর্নমেন্ট থেকে সমস্ত সুবিধা তোমাদের ওখানে আছে। আইআইটিতে পড়লে তুমি ওখানে এক সময় ছিল, আমি গেছিলাম, আমি খড়গপুর আইআইটিতে থেকে এসেছি হোস্টেলে। কারণ হচ্ছে যে আমার দাদা খড়গপুর আইআইটি থেকে এমটেক করা, এমটেক, যা অনেকের সেটা তোমার ইচ্ছা কিনা সেটা আমি আমার দাদাকে দেখেছি সেই জায়গাটায় পৌঁছাতে। আইআইটি থেকে, আইআইটি খড়গপুর থেকে এমটেক করা, বোম্বে আইআইটি থেকে পিএইচডি করা। আইআইটি খড়গপুর থেকে কি করেছে? আইআইটি খড়গপুর থেকে এমটেক কি করেছে? ট্রান্সপোর্টেশন। প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং এর নর্মাল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছিল। তোমাদের মতো স্টুডেন্ট হাই ফাই স্কুলে পড়েনি তোমরা, এমন বরং ওর থেকে বেটার স্কুলে পড়ো। ও যে স্কুলে পড়েছে তার থেকে হয়তো বেটার স্কুলে পড়েছে, তার থেকে নাম করা স্কুলে পড়ো তোমরা। ও যে স্কুলে পড়েছে একটা গ্রামের স্কুলে, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুল থেকে। ঠিক আছে, এইবার ওখান থেকে ও জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয় একটা, ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স। তো ওইখানে পরীক্ষা দিয়ে ও এইচএস দিয়েই পেয়ে গেছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল, সিভিল ইঞ্জিনিয়ারিং। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর ক্যাট বলে একটা পরীক্ষা হয়, যেটা আইআইটির জন্য হয়। বিটেক করার পর এমটেকের জন্য যখন আইআইটিতে যাচ্ছে তখন ক্যাট দিচ্ছে, আর যখন তুমি ডাইরেক্ট এখান থেকে আইআইটিতে পড়তে যাচ্ছ তখন আইআইটি এক্সাম দিতে হয়, আইআইটি জয়েন্ট এন্ট্রান্স, যেটা এখন কি নামে পরিচিত? জেই অ্যাডভান্স। ঠিক আছে, আগে ওটা আইআইটি জয়েন্ট এন্ট্রান্স বলা হতো ওটাকে। ঠিক আছে, তো যখন ও ক্যাট দিয়ে ওখানে গেল, খড়গপুর আইআইটিতে পেল। খড়গপুর আইআইটি কোনটা? দিল্লির মুখ্যমন্ত্রীকে চেনো? অরবিন্দ কেজরিওয়াল। ও হচ্ছে আইআইটি খড়গপুরের স্টুডেন্ট, আইআইটি খড়গপুরের স্টুডেন্ট, আইআইটি খড়গপুর থেকে বিটেক করেছিল। ঠিক আছে, তো ওই আইআইটি খড়গপুর থেকে আমাদের দাম এমটেক করেছে। তারপরে ও কলেজে পড়িয়েছে,
মানে ইঞ্জিনিয়ারিং কলেজে ত্রিপুরাতে, অন্য স্টেটে। তো ত্রিপুরাতে পড়ানোর পর ও আবার কি করলো, বোম্বে আইআইটিতে থেকে আবার পিএইচডির জন্য গেল, ওখান থেকে পিএইচডি করে এই মুহূর্তে আবার কলকাতাতে একটা কলেজে পড়াই। তো যাই হোক, তো আইআইটির ব্যাপারটা হচ্ছে কি, তুমি ওখানে শুধু বিটেক কেন, তুমি এমএসসি, বিএসসি, আর্কিটেকচার এই ধরনের জিনিসও করতে পারো। তবে ওখানে তুমি যদি বলো স্যার আমি ডান্সিং শিখবো, সেটা হবে না। তুমি যদি ওখানে বলো আমি স্যার মেডিকেল শিখবো, সেটা হবে না। ওটা মেডিকেলের জন্য না, ওর টেকনোলজি, ওর নামই হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে? তো আমি যখন আইআইটি খড়গপুরে এলাম, তখনকার দিনে আমাদের 4G বলে কোনো মোবাইল ছিল না। ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবা হতো সেটা বিশাল খরচা, বাড়িতে কেউ আনতে পারতো না। ঠিক আছে? সেখানে প্রত্যেকটা রুমে এক একটা স্টুডেন্টের জন্য পার্সোনাল ব্রডব্যান্ড পরিষেবা, সেই সময় পার্সোনাল ব্রডব্যান্ড পরিষেবা। ওখানে প্রত্যেকটা স্টুডেন্টের যে হোস্টেলের রুম আছে, দেখে মনে হবে তুমি তোমার বাড়িরই কোথাও আছো। তো এটা কোশ্চেন ছিল স্যার, মানে বললেন যে আইআইটি স্যার মানে ইয়ের জন্য বেস্ট, ইঞ্জিনিয়ারিং এর জন্য সর্বোচ্চ সংস্থা, তো মেডিকেলের জন্য সর্বোচ্চ সংস্থা কোনটা? এইমস। আমি ভাবছিলাম এই কোশ্চেন কেউ করছে না কেন। হ্যাঁ, এইমস 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 কিন্তু কলেজে একটা দুটা, প্রত্যেক, যেমন আইআইটি স্টেট ওয়াইজ একটা থাকে, ওরকম এইমসও স্টেট ওয়াইজ একটা থাকে। প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গে একটাই আইআইটি কলেজের, আইআইটি খড়গপুর। ঠিক আছে? ওরকম ব্যাপার। কোনো কোনো স্টেটে হাইফাই লেভেলের স্টেট যেগুলো আছে, যেমন বোম্বে, দিল্লি, হয়তো ওখানে বেশি হতে পারে, কিন্তু আমাদের কলকাতাতে এইমস অনেক, পশ্চিমবঙ্গে এইমস অনেক পরে এসছে, অনেক পরে, মানে ততক্ষণে হয়তো গোটা স্টেট হয়ে গেছিলো, আমাদের স্টেটটা পিছিয়ে ছিল একটু। তো ওই জন্যই বলা হচ্ছে যে এইমস ওটা একটা নিজস্ব সংস্থা মেডিকেলের। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স পড়ার ইচ্ছা আছে? অ্যাপ্টন পড়ার ইচ্ছা আছে? কানে স্টেথো নিয়ে ঘোরার ইচ্ছা আছে? আছে তোমার? তো ওটাও তো ডাক্তারি। আমি এখন অত বুঝি না, অত আমি বুঝি একটা ডাক্তার। ঠিক আছে? তারপরে ওখানে গিয়ে ভাব কীভাবে, দেখো একটু বেশি ভাবছো তুমি, অত ভাববে না, কারণ এর কী হয়, ভয় পেয়ে যায়, আর একটা সময় লাগে। ততক্ষণে কী হয়, এখনও পাচ্ছি না, ওটা একটা ধীর গতি চলে আসে, একটা মনের মধ্যে চলে আসে, ধৈর্যহীনতা চলে আসে। তুমি অত না, তুমি ভাবো এমবিবিএস করবো, তারপরে কি করবো পরে দেখা যাবে। গাইনোকোলজিস্ট তো এমবিবিএসের পরেই করবে না, তুমি আগে তোরাই করবে, হ্যাঁ না? আগে এমবিবিএস করতে হবে তো তোমাকে, তো এমবিবিএস করবো ব্যাস। তারপরে কি করবো না করবো, এমবিবিএসের কী ফল হচ্ছে না হচ্ছে সেটার উপর ডিপেন্ড করা হবে। আগে ডাক্তার তো হয় একটা, মিনিমাম একটা যোগ্যতা অর্জন করি ডাক্তারের, তারপরে পরে দেখা যাবে। তোর ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা আছে নাকি? এন যদি বলি, তার টি না আছে, আবিষ্কার কি করবি আর? একটা মৌল আবিষ্কার করিস, কিন্তু তোর নাম দিয়ে হবে না, তাহলে কী নাম দিবি তুই ভাব এবার। ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাচ্ছি, যে গৌণ কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলছিলাম, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে কী দিয়ে ব্যাখ্যা, কী দিয়ে ইন্ডিকেট করা হয়? স্মল এল দিয়ে, স্মল এল কিন্তু, হ্যাঁ স্মল এল, বই পড়ে দেখবে, আগে এখানে দেখো। হ্যাঁ, গৌণ কোয়ান্টাম সংখ্যা কার ব্যাপারে বলেছিলাম? উপকক্ষের কথা। তো একটা কথা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, লিখে রাখো, আমি আর বোর্ডে লিখবো না, এটা সময় লাগবে লিখলে। যত নম্বর কক্ষপথ তার উপকক্ষ ততটা।
যত নম্বর কক্ষপথ তার উপকক্ষ ততটাই। ঠিক আছে, তো দেখো উপকক্ষ অ্যাকচুয়ালি পাওয়া গেছে এখন পর্যন্ত এই চারটা। এসপিডিএফ না, তোর ওই কার্টুনটা না, এসপিডি সুপার, কী বলো ওটাকে, সুপার রেঞ্জার, ওরকম কিছু না এটা। ঠিক আছে, এসপিডিএফ এই চারটা সাবসেল, সাবসেল মানে উপকক্ষ পাওয়া গেছে এখন পর্যন্ত। আমি যেভাবে বলছি ওরা ভালো করে শোনো, কারণ আমি শর্টে বলছি আর এমন করে বলছি তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করোনি। ঠিক আছে, সেই না বলছি এই চারটা উপকক্ষ পাওয়া গেছে। এবার আমি এখনই কী লিখালাম, ততটাই। এগুলো কি বললাম, উপকক্ষ, তাই তো। এবার ধরো বলছি আমি প্রথম কক্ষপথ বা 1 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ মানে n ইকুয়ালস টু কি 1, তাই তো। এর মধ্যে কটা উপকক্ষ থাকে ভাই? একটা। কি বুঝতে পেরেছো তো? না বুঝতে হলে বলবে কিন্তু ভাই, হ্যাঁ একটাই থাকে। তো এখান থেকে তুমি একটা নাও, প্রথম থেকে শুরু করে। কোথায় একটা আসছে? এসেই একটা আসছে, প্রথমটা নিলেই গল্প শেষ। তাই জন্য এখানে কি থাকছে, এস উপকক্ষ। তাই দেখো প্রথম কক্ষপথে উপকক্ষ পাওয়া যাচ্ছে একটাই, সেটা হচ্ছে এস। দ্বিতীয় কক্ষপথে দ্যাট ইজ n ইকুয়ালস টু 2, কটা পাবো? দুটো। কি পাবো? এস পি। আগে পরে বলছি ওগুলো, ঠিক আছে। এস আর কি পি। কেন বলছি পরে, কারণ ওরা নালে রিলেট করতে পারবে না ব্যাপারটা। তোমাদেরকে যেভাবে বলেছি ওইভাবে এদেরকেও বলতে হবে, তবে এরা রিলেট করতে পারবে কেন ওটা আসছে 2s 2p। তুমি যেটা বললে ওটা রিলেট করতে পারবে না, তখন অসুবিধা হবে। ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে কি আসছে তাহলে? এস আর বি দুটোই আসছে, বোঝা যাচ্ছে। তৃতীয় কক্ষপথে n ইকুয়ালস টু 3, কি কি আসছে? না, যারা নতুন এসছে তারা বলো আজকে, ঠিক আছে। বুঝতে পারছো না শুনে বলছো? আচ্ছা, আমি সবাইকে বলছি, মানে ভয়ে বা কিছুতে কেউ কারো শুনে বলবে না, নিজের যেটা মনে হবে সেটা বলো। ভুল বলো যা বলো, সে যেই হোক না কেন, ঠিক আছে। এস পি ডি তিনটে পাচ্ছি। তাহলে 4 নম্বরটা n ইকুয়ালস টু 4, এস পি ডি এফ, তাই তো। সবই তো বুঝলাম। এবার তুমি বলো, এখানে কোনো কনফিউশন দেখতে পাচ্ছ? তোমার উত্তর দেওয়ার পর আমি একটা কোশ্চেন করবো আবার। তোমার নাই? তোমার নাই মনে হচ্ছে। আচ্ছা চলো, এবার তাহলে তোমাকে একটা কোশ্চেন করতে, এটা কোন কক্ষপথের এস বলো? এই এসটা কি করে বুঝলে? হাউ? তো নিউক্লিয়াসের কাছে মানে কি? এই উপকক্ষ যদি এখানে দেখে তো বুঝে নিচ্ছে এই উপকক্ষটা 1-এর, এটা 2-এর, এটা হ্যাঁ, থোড়া এইভাবে তোমাকে বারে লিখে দিবে? এভাবে লিখতে কত সময় লাগবে বলতো বারে? তখন কি করে বুঝবো যে কোন কক্ষপথের এস বা কোন কক্ষপথের পি এর কথা বলছি? এটার জন্য একটা সলিউশন বের করা হয়েছে। কি সলিউশন? যেই কক্ষপথের উপকক্ষ আছে তার আগে ওই কক্ষপথের নাম্বারটা লিখে দিতে হবে। কথাটা বোঝা গেল কি বললাম? এই কারণে
এটা এই উপকক্ষটা এসটা যেহেতু 1 নম্বরে আছে, তাহলে এর আগে 1 লিখে দিতে হবে। তার মানে এটার ক্ষেত্রে কি হবে, 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f। ব্যাস। এবার যদি তোমাকে কোশ্চেনে দেয় 3s উপকক্ষটি কোন কক্ষপথের আছে, বাহ, কনফিউশন দূর হলো। তাহলে এটা কনফিউশন ছিল, হাইড করে কনফিউশনটা ধরতে হতো তোমাদের, ঠিক আছে? যাই হোক, ধরতে পারোনি বলে দুঃখ করার কিছু নাই, কারণ না ধরতে পারলেও আমি আছি ধরানোর জন্য, ঠিক আছে? সমস্যা নাই। ক্লিয়ার তো? ঠিক আছে, চলো। আচ্ছা, একটা কোশ্চেন তোমাকে করবে এবার। তোকে বলছি, সেটা কোশ্চেনটা হচ্ছে 5 নম্বর কক্ষপথে কতটা উপকক্ষ আছে? ভাবো ভাবো, প্র্যাকটিক্যালি ভাবো, আবেগে বেরিও না। একদম ঠিক, কারণ 4টা, হ্যাঁ আমি বললাম আবেগে বেরিও না, প্র্যাকটিক্যালে থাকতে হবে, ঠিক আছে? তো কি ওটা 4 থেকে, হ্যাঁ এখন বলতে 4টে পাবে, 4 থেকে যতগুলো আছে এখন পর্যন্ত সবারই মধ্যে এই 4টা উপকক্ষই দেখতে পাবো, এর বেশি আমরা দেখতে পাবো না। এক্স্যাক্টলি তাই, বোঝা গেল ব্যাপারটা? এরপরে এমন কোনো এলিমেন্টই পাওয়া যায়নি, এমন কোনো মৌলই পাওয়া যায়নি যার মধ্যে এফ এর পরের কোনো উপকক্ষ আছে। ভবিষ্যতে যদি পাওয়া যায় তাহলে তাকে প্রেডিকশন করা আছে, সেটাকে নাম দেওয়া হবে জি। জি এখন আমাদের কাছে কাল্পনিক, বোঝা গেল? জিটা কি কাল্পনিক, বুঝতে পারলে? আর জি যদি হয় তাহলে সেটা 5 নম্বর কক্ষপথ থেকে পাওয়া যাবে, তাই তো? হিসাবে তো তাই দাঁড়ায়, আর সেটাই হবে। কথাটা বুঝতে পারছো তো? ক্লিয়ার? কিন্তু এখন পর্যন্ত এমন কোনো এলিমেন্ট যার 5টা কক্ষপথ থাকা সত্ত্বেও ওর মধ্যে জি পাওয়া যায়নি, বুঝতে যাচ্ছে ব্যাপারটা? এর কারণ কি? এর কারণ পরে জানবে, যখন ইলেকট্রন বিন্যাস করতে যাবে তখন ব্যাপারগুলো বুঝতে হবে। এই যে ছোট ছোট ম্যাটারগুলোকে যদি অ্যাবজর্ব করো তাহলে কেমিস্ট্রি কিন্তু বুঝে নেবে। কেমিস্ট্রির মেন জিনিস কি জানো? এই 3টা চ্যাপ্টার, পরমাণুর গঠন যেটা আমরা করছি, এরপরে হচ্ছে পিরিয়ডিক টেবিল। এখানে কি হয়, পরমাণুর গঠন আমরা জানলাম যে পরমাণুতে কী ব্যাপার আছে, কীভাবে থাকছে, কারণ পরমাণু তো রিয়াকশনস করে না, পরমাণুরই তো ক্যারেক্টার পড়ছি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে কি পরমাণু নিয়েই তো পড়ি আমরা, তাই তো? তো এটা হচ্ছে ইলেকট্রন কোথায় থাকে, কীভাবে থাকে, কী থাকে না থাকে, এগুলো সব জেনে নিচ্ছি। এবার কোন পরমাণুর কোন মৌলের বৈশিষ্ট্য কেমন এটা পিরিয়ডিক টেবিলে জানি। এর যোজ্যতা এত হয়, এর বাইরে ইলেকট্রন এত থাকে, এইভাবে এর শক্তি এত লাগে ইলেকট্রন বের করতে, এর শক্তি কম লাগে, এর আকার এত বড়, এর আকার এত ছোট, এগুলো কোথায় জানছি? এর বৈশিষ্ট্যগুলো কোথায় জানছি? পরমাণু গঠনে পরমাণুর ভিতরের গল্প জানছি। এবার পরমাণু প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য পিরিয়ডিক টেবিল পর্যায় সারণীতে জানতে পারি। এরপরে আমরা কেমিক্যাল বন্ডে আসি, 3 নম্বর চ্যাপ্টার, রাসায়নিক বন্ধন। কেমিক্যাল মানে বন্ড কী করে, কেন করে, আর কি কি ওর মধ্যে লক্ষণ দেখা যায়, কোন কোন ধরনের বন্ড স্ট্রং, কোন কোন বন্ড সহজে ভাঙে, কোনটা সহজে ভাঙে না, এদের বৈশিষ্ট্য কি, এদের ভাঙতে কত শক্তি লাগে, ঠিক আছে? কোনটা কোভ্যালেন্ট বন্ড, কখনো কি আয়নিক বন্ড কোভ্যালেন্টে পরিণত হয়ে যায়, কি কি সব ঘটে বন্ড ঘটার মাধ্যমে, এই সমস্ত কিছু নিয়ে যেখানে পড়া হয় সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এই 3টা হচ্ছে তুমি বলতে পারো কেমিস্ট্রির মেন 3টা পার্ট, যেটা 11এই দিয়েছে পরপর একদম। এই 3টা করে নিলে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে, আমি এনে খুব একদম ডিটেলসে পড়াই, একদম ছোটো ছোটো অংশগুলোকে তোমাদের ধরানোর চেষ্টা করি, কারণ এই ছোটো ছোটো অংশগুলোই তোমাদের বড় বড় জিনিস সলভ করতে কাজে লাগবে। পরবর্তীকালে যখন অন্যান্য চ্যাপ্টার দেখবে ফটাফট বুঝতে পারবে। এদের সঙ্গে যেহেতু এদেরটা যেহেতু ভালো করে, যেই আমি বলবো যে পরমাণুর এই ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে, তোমরা বুঝে নিলে, তোমাকে আর ডিটেলসে বলতে হচ্ছে না আমাকে, বুঝতে পারছো?
কারণ বই হয়তো প্রত্যেকটা জায়গায় অত ডিটেলসে তো লেখা থাকবে না, বইয়ে শর্ট করে লেখা থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার ও যেটা দেখছে সেটা হচ্ছে উপবৃত্তাকার উপকক্ষ, বারবার ছবিটা দেখছে, ওই জিনিসটা কী স্যার? am I রাইট? হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, সাইকোলজিক্যাল ব্যাপার আছে, আমি বুঝতে পেরেছি এটা এই কারণে, কারণ এটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে উপকক্ষগুলো বললাম না, এই যে বললাম, এই উপকক্ষগুলো কোনো উপকক্ষ বৃত্তাকার হয়, মানে উপকক্ষও কিন্তু 2 ডাইমেনশন, দ্বিমাত্রিক। আবার বলছি, কক্ষপথ দ্বিমাত্রিক, উপকক্ষ দ্বিমাত্রিক, এও দ্বিমাত্রিক। এখানে দু রকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। কক্ষপথের আর এর মধ্যে পার্থক্য কী দেখো, ও শুধু বৃত্তাকার দেখাচ্ছিল, সবটা কক্ষপথই বৃত্তাকার হয়, কিন্তু উপকক্ষপথ কিছু বৃত্তাকার হয়, কিছু উপবৃত্তাকার হয়, সেটাই বলেছে। হ্যাঁ, সেটা সমারফিল্ডে বলেছিল। এইবার একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস, আমি বইকে ভুলে যাই এখন, ঠিক আছে? একটা জিনিস শুধু মনে রাখবে, এই যে এস আছে না, পি আছে, এই ব্যাপারটা আমি এটা আসলাম। এবার আমি তোমাদেরকে একটু এই কনসেপ্ট থেকে, আমরা যে কনসেপ্টটাতে এবার ঢুকবো, সেই কনসেপ্টে আগে ঢুকি, পরে এগুলো জিনিস বুঝি। কিন্তু এবার আমরা কী করলাম, এটা ট্রিকের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে আগে এটাই বুঝে নিলাম, উল্টো দিকে যাবো এবার, এখান থেকে কনসেপ্টে ঢুকবো। এবার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, এইবার আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এল এর কী গল্প আছে এটা বুঝবো, ভালো করে শুনবে। এন এর যে মান হয় তার জন্য এল এর মান পাওয়া যায়। এল এর কী কী মান পাওয়া যায়? এল এর একটাই পাবো এর কোনো মানে নাই, একাধিকও পেতে পারি। কী কী পাওয়া যায়? 0 থেকে n-1, মানে এন এর যে মানটা হবে তার থেকে 1 কম করলে 0 থেকে ওই পর্যন্ত যে যে মান পাওয়া যাবে সবটা এল এর মান। এক্সাম্পল দিই তাহলে আরও বেটার বুঝতে পারবে। এন যদি 1 হয়, মানে প্রথম কক্ষপথ, তাহলে এল এর মান কত হবে? 1 হবে। 0 থেকে 1 - 1, আজকের এখন যেটা করাচ্ছে সেটা সবার কাছেই নতুন, 4 জনের কাছেই, ঠিক আছে? 0 থেকে 1 - 1 মানে 0, 0 থেকে 0, দ্যাট ইজ 0। 0 থেকে 0 কি আসবে? 0ই তো আসবে। তো এল এর মান আমরা পাবো এটা 1 হলে এর মান পাবো 0, ঠিক আছে? উপকক্ষ কি পাবো আমরা এখনই জানলাম। দেখো এবার কনসেপ্টটাকে, ওই ট্রিকটাকে কী করে এখানে কনসেপ্টে ঢুকাচ্ছি দেখো। আমরা কনসেপ্ট জেনে তারপরে ট্রিকে যাই, আজকে উল্টা করলাম আমরা। কেন উল্টা করলাম? কারণ না তোমাদের অসুবিধা হতো, ঠিক আছে? এবার আমরা ওই ট্রিক থেকে কনসেপ্টে ঢুকছি। কীভাবে দেখো, 1 নম্বর কক্ষপথে কোন উপকক্ষ ছিল? 1s, মানে এখন আর 1টা বলছে, আমরা পরে আবার ইউজ করবো, এখন আপাতত এস, তাই তো? এস, ঠিক আছে, মানে 1s ও বলতে পারো, অসুবিধা নয়। তাহলে একটা 1s কেন? এটার জন্য 1 আছে, তাই না? 1টা, ওই না 1টা লিখছি না, কারণ এখানে 1 লেখা আছে, বোঝা যাচ্ছে? কিন্তু l = 0, এল এর মান 0 হলে কোন উপকক্ষ পাচ্ছি? এটা দেখো, এটা নতুন জানলে, কিন্তু ট্রিক থেকে জানতে পারলে। তুমি নিজেই বলে এস হবে, তাই না? তাহলে এস কেন হবে? এল এর মান কত? 0। অর্থাৎ এইটুকুটা মনে রাখবে যে এল এর মান যেখানে যেখানে 0, সেখানে সেখানে উপকক্ষ হবে এস। স্যার মানে n এর মান যে কোনো থাকতে পারে, মানে n যে কোনো থাকতে পারে। লেটস সি, নো প্রবলেম, আমি করে দেখাচ্ছি, তোমরা বলে দেখাবো না। ধরে নাও n এর মান 2 আছে, তো n এর মান যদি 2 হয় তাহলে কী কী বেরোবে বলো?
0 থেকে 1, 0 থেকে 1 কি আছে বলো? 0 একই আসবে, তো আসবে 0 তারপরে 1, তো 0। আচ্ছা 2 এ কি আছে বলো? 2 নম্বর কক্ষপথে কোন কোন উপকক্ষ আছে? এক্স্যাক্টলি, তাহলে এস লিখলাম, পি লিখলাম, দেখো তো 0-তে এস আসছে, 1-এ পি আসছে। বুঝতে পারছো ব্যাপারটা? ট্রিক থেকে কনসেপ্টে ঢুকছি আমরা, কনসেপ্ট থেকে ট্রিপে যাই, ঠিক আছে? এখানে এমনভাবে উল্টো দিক থেকে আসলাম যে আমাদের তাও আরও বুঝতে সুবিধা হয়ে গেল। সাধারণত জেনারেলি আমরা কি করি, ট্রিক কনসেপ্ট থেকে ট্রিকে যাব, কিন্তু এবার ট্রিক থেকে কনসেপ্ট আসছে না, উল্টা ঘুরে, যাতে কনসেপ্টকে মনে রাখতে বেশি পারি। কথাটা বুঝতে পারছো কেন করলাম এটা? অটোমেটিকলি তুমি এবার নিজে মনে চোখ থেকে ভেবে, আচ্ছা আমি বললামই না, তোমাকে যদি কোশ্চেন করা হয়, আচ্ছা এল এর মান কত হলে ডি হবে ভাই, তুমি নিজে বলে দিতে পারো, বলো তো, দেখলে বললো ঠিক বলেছে, ও শিখেও নি এখনো পড়াইনি আমি ওটা। তো ব্যাপারটা হচ্ছে এটা, এই মানে একটা টেকনিক ইউজ করো, একটা ক্রিয়েটিভিটি ইউজ করো, যাতে আমাদের পড়তেও সুবিধা হয়, জানতেও সুবিধা হয়, শিখতেও সুবিধা হয়, আর অ্যাপ্লাই করতেও সুবিধা হয়। কারণ সায়েন্সে সব কিছুই জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, অ্যাপ্লাইও করতে হবে। বোঝা যাচ্ছে? ঘড়ি কম দেখ আমার। ওটা একসাথে করে দেবো, লিখতে পারা যায়। বোঝা গেল? ক্লিয়ার? কোনো সমস্যা নাই? আচ্ছা এবার দেখো 3 নম্বরে, হ্যাঁ এখন তো এখানেও ঠিক বানিয়ে নিলে তোমরা, 0 থেকে 1 কম হবে ওখান থেকে, হ্যাঁ এবার 4 বলবো তো 0 1 2 3 স্যার, তাই না? হ্যাঁ তাই না, এটাই হয়ে গেল। তাহলে এস ই ডি, চারটা তোমরা নিজে করো, তোমার হয়ে গেল। এসপিডি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে একটা স্টার চিহ্ন দাও, হ্যাঁ এল এর মান এইভাবে লিখো 0, মানে এর সারাংশটা কীভাবে লিখে যাবে, 0 1 2 3, মানে যেটা পড়লাম ওর সারাংশ এভাবে বের করতে হয়, যেমন গল্প সারাংশ বের করো ওরকম। তাহলে কি সুবিধা হয়, তাহলে এর নিচে লিখে দাও এস, এর নিচে লিখে দাও পি, এর নিচে লিখে দাও ডি, এর নিচে লিখে দাও এফ। তার মানে এল এর এগুলো মানের জন্য এগুলো উপকক্ষ আছে। এটা হচ্ছে যেটা শিখলাম এখান থেকে, ওর সারাংশটা, বুঝতে পারলে? উপকক্ষ প্রত্যেকের 4-এর পর থেকে প্রত্যেকের 4টা করে থাকবে। এবার তোমার যদি থিওরি দেখো, আমি বললাম না জি কাল্পনিক, কারণ ওই থিওরিতে আসছে জি, কিন্তু ওটা পাওয়া যায়নি প্র্যাকটিক্যালি। যদি 5 দেখো, তো 5-এর জন্য এল এর মান পাবো কি 0 1 2 3 4, তাই না? তো এখানে এস পি ডি এফ জি, তুমি কিন্তু কাল্পনিক, এটা যদি ভবিষ্যতে পাওয়া যায় তুমি এই থিওরি দিয়ে মিলিয়ে দিবে যে ওর এল এর মান কত হচ্ছে। বোঝা যাচ্ছে? এটা থিওরিতে আসছে, মানটা সবই আসবে থিওরিতে, কিন্তু বাস্তবে এই জিটা পাওয়া যায়নি, ওই জন্য আমরা বলি কাল্পনিক। এখনো এটা কি প্রেডিকশন, যেমন আধুনিক পিরিয়ডিক টেবিলের আগে কে বানিয়েছিল পিরিয়ডিক টেবিল? পড়েছো তো পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীর আগে কে বানিয়েছিল? মেন্ডেলিফ। মেন্ডেলিফের পর্যায় সারণীতে ও কিছু প্রেডিকশন করেছিল, মনে আছে? প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, এটা একটা ভবিষ্যৎবাণী, আমাদের কাছেও এটা ভবিষ্যৎবাণী, এখনো হয়নি, যদি হয় তাহলে এটা হবে। হ্যাঁ বের করো, পরপর বসিয়ে দাও, জি এর পর এইচ, এইচ এর পর এফ এর পর কি হয়?
তো ওটাই তো বসিয়েছে এফ এর পরের লেটারটা। আপনি যে বললেন স্যার একটা জি মানে ডাল পড়ি তারপরে করে তো মানে জিএর পড়া হবে একটু। দেখো থিওরিটিক্যালি একটা আসছে তো জিনিস, থিওরিটিক্যালি জিনিসটা আসছে, কিন্তু আমরা এটা পাইনি এখনো বাস্তবে যে খুঁজে পাবো ওই থিওরিটাতে, থিওরি অনুসারে সেটা পাইনি। তো আমরা খুঁজেছি, যেহেতু জি দেখতে পাচ্ছি থিওরিটা, আমরা খুঁজে রেখেছি প্রত্যেকটা এলিমেন্টকে, কিন্তু এখন পর্যন্ত যতগুলো এলিমেন্ট পাওয়া গেছে, যতগুলো পাওয়া গেছে, পিরিয়ডিক টেবিলে তো একসময় খালি ছিল না, তাই না? এখন হয়ে গেছে ভর্তি, কিন্তু একসময় তো পিরিয়ডিক টেবিলেও খালি ছিল। তো পিরিয়ডিক টেবিল এখন রিসেন্টলি ভর্তি হলো, তোর মধ্যে জি পাওয়া যায়নি, কে জানে ভবিষ্যতে এমন কোনো এলিমেন্ট পাওয়া যেতেই পারে যার মধ্যে জি আছে, কিন্তু ওটা অনেক সময় লাগবে। কারণ কিভাবে আসবে, আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জিনিসই বুঝতে পারবো যদি আমরা ওটাকে অ্যাপ্লিকেশনের লেভেলে ভাবি। থটসটা ওই লেভেলে পৌঁছাতে হবে তোমাদেরকে এখনই, তাহলে তোমরা ভাবতে শুরু করবে। আমি তোমাদেরকে এরকমও কোশ্চেন দেখিয়ে দেবো, এরকমও বলে দেবো, তোমরা এরকমও শিখে নেবে যে নতুন কোনো এলিমেন্ট তৈরি হলে পরে পিরিয়ডিক টেবিলের কোথায় রাখবো, তোমার মধ্যে সেই অ্যাবিলিটি চলে আসবে, তুমি পিরিয়ডিক টেবিলে কোথায় রাখবে, কোন পর্যায়ে, কোন গ্রুপে, নতুন এলিমেন্ট যেটা আছে ওটা তো বাদই দাও, যে নতুন যদি পাওয়া যায়, যার অ্যাটমিক নাম্বার এরকম আছে, তাকে কোথায় রাখবো। তার মানে এখন তো 7টা ঘরই পূরণ হয়ে গেছে, তাহলে 7টা পিরিয়ডই পূরণ হয়ে গেছে, 8 নম্বর পিরিয়ড সৃষ্টি হবে, সেখানে কোন কোন জায়গাটা রাখবো, মানে যেটা এখনো নাই সেটাই তুমি বলে দিতে পারবে একে পিরিয়ডিক টেবিল জায়গাটাতে। তো এরকম ক্রিয়েটিভিটি হতে হবে, এরকম আমি টাস্কও দিই স্টুডেন্টদের যে তুমি পিরিয়ডিক টেবিল আঁকো, আর মধ্যে এমন একটা এলিমেন্ট এক্স ওয়াই জেড যার অ্যাটমিক নাম্বার এটা, এবার তুমি বসাও, তুমি হিসাব করে দেবে আরে 7 নম্বর পিরিয়ডিক টেবিলে তো কোথাও বসছে না 7 পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি করতে হবে, তোমাকে নতুন তৈরি করতে হবে, আর সেটা তৈরি করাটাই তোমার ক্রিয়েটিভিটি, আর সেটা পারবেও করতে যদি একটু স্থির ধীর মস্তিষ্কে ভালো করে জিনিসগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে যদি অ্যাবজর্ব করার চেষ্টা করো তাহলে পারবে। কারণ বুঁদ বুঁদ সে সাগর হতা হয়, এটা বাস্তব কথা, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে তো বাস্তব। কারণ ছোট ছোট সায়েন্সে দেখবে বেশিরভাগ ছোট ছোট নলেজই আমাদের বড় বড় কাজে লাগে, একদম বাস্তব কথা বলছি, এটাই বাস্তব সায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটা হয়ে গেল, কত সুন্দর, সবই কমপ্লিট হয়ে যাচ্ছে। এইবার তোমরা ওটা লিখে রাখলে তো, এল এর মানগুলো লিখে রাখলে তো, সার সংক্ষেপটা তুমি লিখেছ? আচ্ছা, এবার যেটা বলছিলাম, তোমার যেটা কিউরিসিটি, উপবৃত্তাকার আর বৃত্তাকার কক্ষপথ। দেখো যে যে উপকক্ষের এল এর মান, যে মানটা এল এর আছে সেটা যদি n-1 এর সাথে সমান হয়ে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে ওই কক্ষপথটা বৃত্তাকার হয়। ঠিক আছে, ওই কক্ষপথ বলছি, সরি, উপকক্ষপথটা বৃত্তাকার হয়, আর বাকি উপকক্ষগুলো উপবৃত্তাকার হয়। চলো একটা এক্সাম্পল দিলে ভালো হয়। এক্সাম্পল দিচ্ছি, n ইকুয়ালস, তোমাকে বললো n ইকুয়ালস টু 2, এর মধ্যে কি কি থাকে, 2s থাকে আর 2p থাকে। তোমাকে 2s আর 2pর মধ্যে বলছে কোনটা বৃত্তাকার কোনটা উপবৃত্তাকার। তুমি বলে আচ্ছা তাহলে এস এর জন্য এল এর মান কত, 0 তো, এখানে n এর মান কত আছে 2, তাহলে l ইকুয়ালস টু n-1 বসালে কি 2 - 1 সমান কত হচ্ছে, 0 হচ্ছে, তার মানে এটা বৃত্তাকার হবে না। বৃত্তাকার হবে না মানে উপবৃত্তাকার হবে। এবার এটা দেখি, এটা কত পি, পি এর জন্য এল এর মান কত 1, এর আগে কত নম্বর আছে, তাহলে n ইকুয়ালস কত 2, তাহলে n-1 বসাও তো দেখি, 2 - 1 সমান 1, এই যে ম্যাচ করে গেল n-1 এর সাথে, বৃত্তাকার। 3s 3p 3d এর মধ্যে তোমরা করে দেখাও, 3s 3p 3d, আমি তো সিম্পল দিচ্ছি 3s 3p 3d, কোশ্চেনে কিন্তু 2s 3p 4f এরকমও দিতে পারে, বুঝতে পারলে ব্যাপারটা।
হয়ে যায়, দাও দাও তো এখানে। ভেরি নাইস। তুমি যা লিখলে না কোনটা বৃত্তাকার কোনটা অবৃত্তাকার, না লিখলে কি করে বুঝবো? লিখো, দাও তো খাতাটা। Very nice. থ্রি এস এন এর মান কত? ওকে দেখাও তো থ্রি এস এন এর মান কত বলো তো ওকে। আগে কি নাম্বার আছে এটা তো তুমি আগের দিন থেকে জানো। থ্রি এস এর আগে কি নাম্বারটা আছে? থ্রি আছে, তাহলে এন কত? তাহলে এন এর মান টু কেন লিখছো তুমি? আমি উদাহরণ যেটা দিচ্ছি সেটাই হবে, কোনো মানে নাই। একটু বুদ্ধি লাগাবে না কি? তো ঠিক আছে তো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো না দাও খাতা দাও এবার। তুমি ঠিক করলে না, ঠিক করলে না? না কি আছে আগে? এন মান কত? তো এন এর মান তুমি কত বসেছ? তাহলে হ্যাঁ ঠিক করো, এখানেই ঠিক করে দাও না। তুমি এখানে এন এর মান লিখে দাও নিচে, যদি আসে তাহলে এন ইকুয়ালস টু 3। তুমি শুধু এরকম, এটা তো সিম্পল দিলাম আমি তোমাকে, 3s 3p 3d এর মধ্যে দিলাম। তোমাকে কোশ্চেনে কিন্তু 3s 3p 3d দিবে বা একই কক্ষপথেরই দিবে, এর কোনো মানে নাই। যেমন এখন দিচ্ছি যেটা, এবার তোমরা বলবে 4s 4f 3s 2 3p 2s, এই চারটার মধ্যে কোনটা বৃত্তাকার? এরকমও দিতে পারে। প্রত্যেকটার এন দেখে তোমাকে বের করতে হবে n মাইনাস ওয়ানের সাথে ম্যাচ করছে কোনটা, ঠিক আছে? তো আমরা আগে হ্যাঁ অবশ্যই ঠিক আছে, আমরা দেখে নিই একবার। 4s, এখানে n এর মান কত? আগের নাম্বারটা 4, l এর জন্য s এর জন্য l এর মান কত? 0। এবার আমরা এখানে n মাইনাস 1 করে দেখে নিচ্ছি 0 হচ্ছে কিনা, তাই তো? তো 4 মাইনাস 1 সমান 3, এটা উপবৃত্তাকার, তাহলে বৃত্তাকার হলো না। বৃত্তাকার হলো না মানে উপবৃত্তাকার। চলো এটা তাহলে উপবৃত্তাকার। 3p দেখি, 3p এর n ইকুয়ালস টু কত? 3। আর p এর জন্য l এর মান কত? 1। এবার n মাইনাস 1 করে দেখে নিই যে l এর মানটা 1 আসছে কিনা। এখানে 1 আসছে না, এখানে বিয়োগটা, তাই 3 মাইনাস 1 সমান 2 আসছে তো, কারণ n এর মান তো 3। তার মানে এটাও হচ্ছে না, এটাও উপবৃত্তাকার, ঠিক আছে? 2s দেখি, 2s এর যদি বলি n এর মান 2, l এর মানের জন্য 0, তাহলে n মাইনাস 1 দেখে নিই 0 হচ্ছে কিনা। এবার বুঝতে পারছো কি করছি আমরা? এই যে l এর মানটা s এর জন্য বা p এর জন্য l এর মান যেটা আসবে n মাইনাস 1 করে সেই মানটা আসছে কিনা ওটাই দেখতে হবে আমাদের। কথাটা বোঝা গেল? তাহলে কি হলো? 2 মাইনাস 1 সমান 1, এটাও হচ্ছে না। তাহলে রইল বাকি
4f, এটা করে দেখাতে হবে। এল এর মান 3 আর 4 থেকে 1 বাদ দাও 3 পাবে। এফ এর জন্য এল এর মান তো 3, বুঝে গেল? আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, একটা ট্রিক মনে করো, তোমরা মিস করেছো, এটা ধরতে পারোনি, যেটা হচ্ছে প্রত্যেকটা কক্ষপথকে ভালো করে নোটিস করো, ওর লাস্ট যেটা উপকক্ষ থাকে সেটাই বৃত্তাকার হয়। ভালো করে নোটিস করো, তাহলে বুঝতে পারবে। তাই না? প্রত্যেকটা কক্ষপথের লাস্ট উপকক্ষটাই কিন্তু বৃত্তাকার হয়, আর বাকিগুলো কিন্তু উপবৃত্তাকার হয়, তাই তো? তাহলে এবার তুমি বলো 5 নম্বর কক্ষপথে কোন উপকক্ষটি বৃত্তাকার? বাস্তবে যেটা আছে তাদেরকে নিয়ে বলছি আমি। 5 নম্বরে ক্যালকুলেশন করো, 5f লিখো, এ নাও কেন। আরে তুমি অন্যের কথা না শুনে নিজে ক্লিয়ার করো জিনিসটা। 5f ক্যালকুলেশন করো। এল এর মান কত এফ এর জন্য? এবার n-1 করে দেখো 3 আসছে কিনা। হচ্ছে বৃত্তাকার। 4-এর পর কোনো কক্ষপথ উপবৃত্তা মানে সরি বৃত্তাকার কক্ষপথ নেই। 5, 6, 7, 8 যাই বলো না কেন, কারোরই বৃত্তাকার কক্ষপথ হবে না। 1 নম্বর হলো এটা। এবার তোমাদের মধ্যে কেউ বলো একটা কক্ষপথের উদাহরণ দাও, যে কক্ষপথে, এটা কি বললাম, কোনো উপবৃত্তাকার উপকক্ষ থাকে না, এটা বললাম তো। এবার তোমাকে কোশ্চেন করছি, যেখানে সরি উপবৃত্তাকার বললাম, এটা বৃত্তাকার বললাম বোধহয়, কোশ্চেনটা এবার উপবৃত্তাকার নিয়ে হবে। একটা কক্ষপথের নাম বলো যেখানে কোনো উপবৃত্তাকার কক্ষপথ নেই। এক নম্বর কারণ ওখানে তো একটাই উপকক্ষ S1S, আর তুমি হিসাব করে দেখো ওটাই বৃত্তাকার। কথাটা বুঝতে পারছো? কারণ ওটা শেষ, ওটাই শুরু, ওটাই বৃত্তাকার, ঠিক আছে? আর ওখানে আর কোনো উপকক্ষ নাই, তো কি উপবৃত্তাকার উপকক্ষ কোথা থেকে আসবে? তাহলে এগুলো পয়েন্ট আউট করে রাখো, এগুলো শর্ট কোশ্চেনের জন্য অনেক কাজে লাগে। নিজের বুদ্ধি লাগিয়ে শর্ট কোশ্চেন সলভ করতে পারবে এগুলো। এগুলো পয়েন্ট আউট করে রাখো যে 4 নম্বর কক্ষপথের পরের কক্ষপথগুলোতে কোনো বৃত্তাকার উপকক্ষ থাকে না। যেমন হিসাবে লিখে দাও 5, 6, 7 ডট ডট ডট। বৃত্তাকার কক্ষপথ থাকে না, উপকক্ষ থাকে না, বৃত্তাকার উপকক্ষ থাকে না। দেখছো একটা জায়গা থেকে কত কোশ্চেন হয়, বড় কোশ্চেন তো পারবে, কিন্তু শর্ট কোশ্চেন গুলোই বুঝার আছে। সায়েন্সের শর্ট কোশ্চেন সবচেয়ে বুদ্ধিমানের কোশ্চেন হয়, এটা মনে রাখবে। চলো বুঝলো? 1 নম্বর কক্ষপথ মানে প্রথম কক্ষপথে কোনো উপবৃত্তাকার উপকক্ষ নেই। বুঝতে পারছো ব্যাপারটা? আজকে আমি যদি তোমাকে পিছনের পড়াগুলো না পড়াতাম তাহলে তোমাদের অসুবিধা হতো। আজকের পড়াগুলো পিছনের পড়াগুলো একটু ঝলক দেখাতে হলো, তারপরে ওটাকে আবার টানতে হলো শর্ট ট্রিকের মাধ্যমে। মানে আচ্ছা বসো, তোমাকে তুমিও শিখে নাও একটু, তোমার ভালো হবে। তোমার তো সমস্ত জ্ঞান আছে না, মানে স্যারের কাছে সব জ্ঞান জানিস, বায়োলজি জানে স্যার, স্যার কেমিস্ট্রি জানে, স্যার ফিজিক্স জানে, স্যার ম্যাথও জানে। 4টা সাবজেক্টের সমাহার একসাথে,
তো হ্যাঁ কোথায় শিখেছো কোথায় শিখেছো তুমি নিজে শিখেছো সেলফ স্টাডি অর্গানিকের ট্রিক পেয়ে যাবি স্যারের কাছে সত্যি অর্গানিক কেমিস্ট্রি স্যার নেম রিয়াকশন মানে কি স্যারও বলে দেবে তোমাকে বুঝিয়ে দেবে দেখো এবার আমরা যেটা করব আসলে আমার ভালো লাগে কেউ যদি পিছনে বসে কিনা ভালো লাগে যদি আমি বলি কোনো স্যার বসাতে আরো বেশি ভালো লাগে আমি যেমন এখনো বসাতে আমাকে বেগ গেল তো দেখো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে কি বলতো এই যে ম্যাটারটা গণ কোয়ান্টাম সংখ্যা পড়লাম ঠিক আছে বৃত্তাকার উপবৃত্তাকার বললাম এবার আমরা দেখব যে প্রথমে যখন বোর বলেছিল তখন আমরা কি দেখেছিলাম শুধু বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে পড়েছিলাম তাই না তারপরে এখন বৃত্তাকার উপবৃত্তাকার সব মিলে উপকক্ষের সম্পর্কে পড়লাম এবার দেখো বোর কিভাবে দেখিয়েছিল আমাদেরকে পরমাণু মডেল দারুণ লাগবে বুঝতে দেখবা আর সমারফিল্ড কি করে বুঝিয়েছিল আমাদেরকে আশা করি তুমি এটা দেখে সমারফিল্ড আমি বলেছিলাম ভিডিওতেই বলেছিলাম সমারফিল্ডের চোখের নজরে আমরা কি দেখলাম ওটাকে এবার পরমাণুকে কিভাবে দেখছি এই দুটো জিনিসকে পাশাপাশি আঁকছি মজা লাগবে চলো এটার জন্য একটা পরমাণুকে উদাহরণ হিসাবে নিয়ে নিই লাইক কার্বন ধরো কার্বন আছে আমাদের কাছে ছটা ইলেকট্রন তো আমরা ছোটবেলায় ইলেকট্রন বিন্যাস করেছি কক্ষপথে 2n² সূত্র দিয়ে মনে করো তো এখানে দেখো নিউক্লিয়াস প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন তারপরটাতে চারটা ইলেকট্রন এটা কিন্তু আমরা বোরের ভিউ এটা বোরের ভিউতে দেখেছিলাম অ্যাটমকে বোরের চোখে মানে একটা প্রেমিক প্রেমিকাকে হয় না আমার চোখে দিয়ে তুমি যেটা পৃথিবীকে দেখো তাই না তো আমরা বোরের প্রেমিক প্রেমিকা তো বোরের চোখ দিয়ে আমরা পরমাণুকে দেখছি গোটা দুনিয়া তো আমরা নিজেদের চোখ দিয়ে দেখে নিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখো তাই তো করছি না আমরা সায়েন্স যেটা করছি তোরা নিজের চোখে দেখেছি বিজ্ঞানীরা যেটা দেখেছে ওদের চোখ দিয়ে আমরা দেখছি ব্যাপারটা আচ্ছা আচ্ছা এরকম হয় আমি রাইট ভুল কিছু বললাম কি এখানে তাহলে তো এটা হচ্ছে বোরস ভিউ ঠিক আছে এইবার সমারফিল্ড যখন উপকক্ষ নিয়ে আলোচনা করেই নিল সমারফিল্ড তখন সমারফিল্ডের ভিউ দেখো দেখো এটা 1 নম্বর কক্ষপথ n=1 এটা n=2 তাই তো তো 1 নম্বর কক্ষপথে কটা উপকক্ষ ছিল একটাই তো কি ছিল ওটা s 1s তাই তো তো 1s কেমন দেখতে বৃত্তাকার না উপবৃত্তাকার বৃত্তাকার চলো 1s টা এখানে নিচ্ছি ভালো গুড স্মার্ট তোমাদের মধ্যে কিন্তু কোয়ালিটি ভালো আছে বুঝার ঠিক আছে ইউজ করো এটাকে নষ্ট করিও না ঠিক আছে আমি বারবার বলছি কিন্তু এই তোমাকেও বলেছিলাম এর আগের দিন তোমার মধ্যেও বোঝার কোয়ালিটিটা ভালো আছে কিন্তু তোমাদেরকে এটা ইউজ করতে হবে কিন্তু এটাকে ওই ভাবে ফাঁকি মেরে নষ্ট করিও না ঠিক আছে কারণ এটাই দরকার সায়েন্সের স্টুডেন্টের যে ভালো অ্যাবজর্ব করতে পারছে পড়াশোনাকে এবার ওটাকে কাজে লাগাতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে ঠিক আছে এইভাবে কাজে লাগাতে হবে ঠিক আছে দেখো এটা কি হলো 1s এই ছেলেটা না খুব ঘড়ি দেখে এত পাঞ্চুয়াল ঘড়ির বাপরে বাপ কত ঘড়ি দেখো খিদা পেয়েছে হ্যাঁ নতুন ঘড়ি আচ্ছা দেখো এটা হলো 1s হ্যাঁ এবার কত নম্বর কক্ষপথ সেটা দ্বিতীয় কক্ষপথ ঠিক আছে
দ্বিতীয় কক্ষপথে কোন কোন উপকক্ষ থাকে? এসপি। এস আর পি, মানে 2s আর 2p, বুঝতে পারছো তো? অন্য মনস্ক হবে না কিন্তু ভাই, একদমই। ঠিক আছে, তো এবার বলো 2s আর 2pর মধ্যে বৃত্তাকার কোনটা? টুপিটাকে এঁকে নিচ্ছি, একটু দূরে আঁকবো টুপিটাকে, তাহলে আমার সুবিধা হবে। কেন আঁকলাম পরে বলছি, কারণ আমাদের সুবিধা হবে আঁকতে। 2sটা কি উপবৃত্তাকার, এবার বলো, আমি একটু আগে বললাম না এস আর পি এর মধ্যে, এস নিউক্লিয়াসের কাছে, কাকে বলেছিলাম তোমাদেরকে বললাম, নিউক্লিয়াস এখানে, এটা 2s, এটা 2p। এবার বলো কে নিউক্লিয়াসের কাছে? 1s তো হলো, এক নম্বর কক্ষপথ তো নিউক্লিয়াসের কাছে, তো ওর যে মধ্যে যে উপকক্ষ থাকবে সেটা থাকবেই। আমি এস আর পি এর মধ্যে, যে কোনো কক্ষপথের এস আর পি এর মধ্যে বলছি। আমি বললাম না যে কোনো কক্ষপথের এসটা সবচেয়ে কাছে নিউক্লিয়াসের কাছে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, আস্তে আস্তে দূরে সরে, যে কোনো কক্ষপথেরই কথা বলছি। তো একটা ফিক্সড কক্ষপথ দেখে নাও, নিউক্লিয়াস থেকে এস কাছে, তারপরে পি, এভাবে আঁকবে। যে কোনোই কক্ষপথ আঁকো না কেন, নিউক্লিয়াসের কাছে এস থাকবে, তারপরে পি থাকবে, তারপরে ডি থাকবে, তারপরে যত দূরে যাচ্ছ। বোঝা গেল? নিউক্লিয়াসের কাছে মানে তোমরা কল্পনা করেছিলে যে হয়তো সেটে ঘুরে এখানে নিয়ে চলে এসছে, ওখানে না, কাছে, তুলনামূলক কাছে। বুঝতে পারলে? ক্লিয়ার তো? এটা সমারফিল্ডের ভিউ। এখানে এসে ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো থাকতে পারে, এসে করা থাকতে পারে ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো, ঠিক আছে? আর পিতে 6টা থাকতে পারে। কেন থাকতে পারে, কিভাবে থাকতে পারে, এটা পরে আমরা যখন ইলেকট্রন বিন্যাস আলোচনা করবো এটা। কিন্তু এখন আমি এটা পরীক্ষায় আসে না, কিন্তু আমি তোমাদেরকে কনফিউশন যাতে কোনো না থাকে, কিভাবে থাকে ওটাও বলে দিচ্ছি, একসাথে কিভাবে দেখবো এই কক্ষ উপকক্ষকে। বুঝতে পারলে? এবার 2 নম্বরে কটা ইলেকট্রন ছিল ভাই? 4টা। 4টার মধ্যে তো 2s নিয়ে নিয়েছে 2টা, তো বাকি কটা আছে? This is Sommerfeld ভিউ। ওর দৃষ্টি দিয়ে আমরা দেখছি, ওর চোখ দিয়ে আমরা দেখছি, ঠিক আছে? পরমাণুর এই মডেল আর পরমাণুর এই মডেল, এবার বুঝতে আছে পার্থক্য দুটোর মধ্যে? প্রথমে আমরা এটা পড়েছি ক্লাস 10 অবধি বোধ এটাই পড়েছি, তারপরে যখন উপকক্ষর ব্যাপারটা আসলো তখন এটা জানা। দুটোকে একসাথে দেখতে এরকম লাগবে, বুঝা গেল? এবার বলো, কোনো প্রশ্ন নাই তো তোমার? তাহলে আমরা দুজনের ভিউ দেখে নিলাম, এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার করবে। এটা মজা লাগবে এই জন্য বললাম, কারণ এটা আমরা বইয়ে পাবো না, এটা দেখলাম প্রথম, ওই না বলছি তোমরা এঁকে নিতে পারো বা ছবি তুলে নিতে পারো, এটা মোবাইলে যদি থাকে, কারণ আঁকতে তো সময় লাগতে পারে, ছবিও তুলতে পারো, বাড়িতে ইতমিনানসে আঁকতে পারবে। আর যদি আঁকতে ইচ্ছা থাকে তা আঁকতে পারো, আচ্ছা সমস্যা নাই, আমি আছি তো, চল, চিন্তা কিসে তোমার? নিচে লিখে দেবে, বোর্ড লিখিও, বাবা বোর্ডের ভিউই লিখো, বোর্ডস ভিউ, ঠিক আছে? বাংলাতে কি বলবে এটাকে? কি বললে? না না না, এই বোর্ডস ভিউটাকে বাংলাতে কি লিখবে? বোর্ডের দৃষ্টি বলে, যাই হোক কিছু একটা হবে। বোঝা গেল এটা? দাঁড়া আর একটু করে দি, তারপরে শুরু দিয়ে দেবো। তোর বাড়ি কোথায় রে? কোথায়? পুলিশ স্ট্যান্ড, গৌড় ওখানে? একলা এসছিস না কেউ আসবে বাড়িতে? সাইকেলে? সাইকেল কই? বাড়িতে বাইরে কোনো সাইকেল দেখুন না কিন্তু। কি সাইকেল আছে? দিদির সাইকেল তো লোকে কিনে নিচ্ছে রে, তুই বলছিস নিবে না? এমনি ভিডিও অন আছে কিন্তু এরকম ভাবে দিদি নামে কিছু বলিস না, কাটতে হবে আমাকে তোর কথাটা, নাহলে তো।
সমান আঁকা হয়ে গেল। আচ্ছা, তুই তো আঁকবি না আমি জানি। ঠিক আছে, এবার দেখো আমরা দেখেছিলাম, দেখো একটু আগে, যে যখন বোর মানে সরি যখন কক্ষপথে ইলেকট্রন ঘুরছিল, তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু nh/2π বলছিলাম। এনটা হচ্ছে কক্ষপথের নাম্বার। তো এখানেও তো চলছে ইলেকট্রন, তো এখানেও একটা নিশ্চয়ই কৌণিক ভরবেগ হবে উপকক্ষে। তো উপকক্ষে কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু হবে √l ইন্টু l প্লাস 1 ইন্টু h/2π। এলটা কি, এই যে এদের মান, এর ক্ষেত্রে এল 0, এর ক্ষেত্রে এস এর যে কোনো এস এর ক্ষেত্রে এল 0, আর যে কোনো পি এর ক্ষেত্রে এল হচ্ছে 1। ওটা লিখে রেখেছো তোমরা। কিছু বললে? স্যার বলছি h/2π টা কি রুটেড বাই? হ্যাঁ হ্যাঁ, এটা ইনটু দিয়ে এখানে আলাদা করে, ঠিক আছে। এস উপকক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু, এল এর মান এস এর জন্য কত, যে কোনো এস, কিন্তু যখন আমি এস উপকক্ষ বলছি কি না, তখন বুঝে নিবে 1s 2s 3s সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আরে এটা লেখার দরকার নাই, তুমি এর তো তুমি লিখে রেখেছো এস ইকুয়ালস টু এ, এই যে এল এর মান 0 হলে এস, 1 হলে পি, তো লিখে রেখেছে। তুমি আবার এটা লেখার দরকার নাই এখানে, আমি লিখলাম এখন, যেহেতু আমার বোর্ডে কোথাও লেখা নাই, ওটা চোখের সামনে রাখার জন্য। হয়ে গেছে অরূপ? বলছি যে ওই এটাকে ডায়েরি দেবে, ডায়েরি দেবে না, দাম বলে। হ্যাঁ আচ্ছা, এস যখনই এস উপকক্ষের কথা বলবো আমি, তখন 1s হতে পারে, 2s হতে পারে, যে কোনো এস এর কথা বলছে। যখন পি উপকক্ষের কথা বলবো তখন যে কোনো পি, যখন ডি উপকক্ষের কথা বলবো তখন কি হবে, যে কোনো ডি, যে কোনো ডি, এনি ডি। কথাটা বোঝা গেল? তাহলে দেখো এস উপকক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এল এর মান কত, 0। তো এল এখানে গুণ চিহ্ন দিয়েও আছে, দেখো ভালো করে, এল ইন্টু এল প্লাস 1, তাহলে পুরো মানটাই কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0। এই যে কোনো এস উপকক্ষের কৌণিক ভরবেগ, এস উপকক্ষে যে ইলেকট্রনগুলো ঘুরে তার কৌণিক ভরবেগ হবে 0। এগুলো শর্ট কোশ্চেনে দেয়। মানে আমরা কেন এত ডিটেলসে পড়ছি, এর কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা যায়। আর এর খুঁটিনাটি প্রশ্ন করলে দুটো লাভ, একটা তুমি এমসিকিউস টাইপের সব রকম কোশ্চেন পারবে এই চ্যাপ্টারে, 2 নম্বর চ্যাপ্টারটা যত বেশি খুঁটিনাটি পড়বে তত বেশি ক্লিয়ার হবে, কারণ এই চ্যাপ্টারটাই কেমিস্ট্রি বললাম না মেন 3টে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার। কথাটা বুঝতে পারলে? এবার যদি তুমি বলো স্যার পি উপকক্ষে যদি বলো, তো 1 বসিয়ে দাও, তাহলে √1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু h/2π, তাহলে √2 ইন্টু h/2π। এভাবে তুমি প্রত্যেকটা উপকক্ষের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারছো। বোঝা গেল? কোনো সমস্যা আছে? নাই তো? তাহলে আজকে গৌণ কোয়ান্টাম সংখ্যা যা আছে একদম একটা জিনিস বাদ না দিয়ে আমরা কমপ্লিট করে নিলাম। মুখ্য কোয়ান্টাম সংখ্যাও যা ছিল সব একবারেই কমপ্লিট করে দিলাম, কিচ্ছু বাকি থাকলো না, মানে একটা লাইনও বাকি রাখিনি আমি, ঠিক আছে।